আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকের পর্ব বাংলা ব্যাকরণ। আমরা মূলত বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে এবং বর্তমানে পিএইচসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এছাড়াও কোন প্রশ্নগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সব বিষয় বিশ্লেষণের মাধ্যমে মূলত আমরা এই সাজেশনটি তৈরি করেছি, যা ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ভিত্তিক আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আশা করি এর মাধ্যমে আপনারা একটি গোছালো এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন এ পর্যায়ে শুরু করি বাংলা ব্যাকরণের প্রথম খণ্ড। এই পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, বাকযন্ত্রের অংশ কোনটি? এখানে অপশন দেওয়া রয়েছে স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত। মূলত এই তিনটি অংশই কিন্তু বাকযন্ত্রের অংশ। সুতরাং উত্তর হবে ঘ, উপরের সব কয়টি। এরপরে ২ নম্বরে দেওয়া রয়েছে কোন দুটি অঘোষ ধ্বনি? উত্তর হবে চ এবং ছ। এই ব্যাপারে একটি ব্যাখ্যা দেওয়া রয়েছে, এখানে আপনারা লক্ষ্য করে দেখুন। এই ব্যঞ্জনধ্বনি ক থেকে ম পর্যন্ত আমরা ব্যঞ্জনধ্বনির মাধ্যমে এটি মূলত ব্যাখ্যা দিয়েছি। এখানে ক, খ, চ, ছ, ট, ঠ, এই দিয়ে দেখুন যে প্রথমে যে কলাম দুই রয়েছে, দুইটি কলাম, দুই ঘর অনুযায়ী, এইগুলো কিন্তু সাধারণত হবে কি অঘোষ ধ্বনি। এবং পরবর্তী যে ৩ কলাম রয়েছে গ, ঘ, ঞ, চ, ছ, ম, এই ড, ঢ, মূর্ধন্য, এই যে ৩টি কলাম রয়েছে, ৩টি কলামের ব্যঞ্জন বর্ণগুলো তো মূলত হবে অঘোষ ধ্বনি। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু মূলত এই ইয় এবং মধ্যাহ্ন, দন্তান্ন, ম, এই যে শেষের দিকে যে আন্ডারলাইন আকারে যে কলামটি রয়েছে, এই সবগুলো বর্ণ কিন্তু মূলত নাসিক্য বর্ণ অথবা নাসিক্য ধ্বনি হিসাবে এগুলো পরিচিতি লাভ করে। আর বাকি যেগুলো রয়েছে এগুলোর ভিতরে কিন্তু এখানে অর্থাৎ বেজর, যে প্রথমে যে বেজর রয়েছে ক, গ, এইগুলোকে কিন্তু বলা হয় অল্প প্রাণ। এছাড়াও খ এবং ঘ এগুলোকে কিন্তু বলা হয় মহাপ্রাণ। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে প্রথম এবং দ্বিতীয় লাইন এগুলো মূলত সাধারণত অল্প প্রাণ, এবং দ্বিতীয় এবং চতুর্থ লাইন অর্থাৎ এখানে খ এবং ঘ এই লাইনগুলো রয়েছে, এগুলোকে বলা হচ্ছে এখানে মহাপ্রাণ। সুতরাং আমরা জানলাম অঘোষ ধ্বনি এবং অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং ঘোষ ধ্বনি এগুলো আসলে কিভাবে নির্বাচন করতে হয়। তো সুতরাং এখানে কিন্তু সেই অনুযায়ী উত্তর হবে এখানে চ, ছ। এরপরে এখানে ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু ধ্বনি দৃশ্যমান। আমরা কিন্তু ধ্বনি মুখ দিয়ে উচ্চারণ করি এবং এটি শুনি, এটি কিন্তু আসলে দেখা যায় না। সুতরাং ধ্বনি দৃশ্যমান, এইটি সঠিক নয়, উত্তর হবে ক। ৪ নম্বরে রয়েছে উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মাধ্যম সম্মুখ্য স্বরধ্বনি? সঠিক উত্তর এ। নিম্নবৃত্ত স্বরধ্বনি কোনটি? নিম্নবৃত্ত স্বরধ্বনি সরিয়া। বাংলা ভাষায় কোন স্বরধ্বনির উচ্চারণ জিহ্বার উচ্চ অবস্থানে থাকে? হ্রস্ব উ। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। এছাড়াও এখানে যে ব্যঞ্জনধ্বনি রয়েছে এবং স্বরধ্বনির যদি এখানে থাকতো যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে, সেক্ষেত্রে কিন্তু এখানে হতো কার। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? 7টি। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? আমরা একটু আগেই কিন্তু আপনাদের একটি সারি এবং কলামের মাধ্যমে আমরা দেখিয়েছি যে মূলত দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ কিন্তু এখানে মহাপ্রাণ ধ্বনি। ও কোন ধরনের স্বরধ্বনি? ও মূলত যৌগিক স্বরধ্বনি। এছাড়া আরেকটি কিন্তু স্বরধ্বনি রয়েছে, যেমন ওই। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ধন, অর্থাৎ দুই পাশেই কিন্তু দন্তান্ন নিচে হসন্ত হবে। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এই প্রশ্নটি কিন্তু অনেকভাবেই কিন্তু এসে থাকতে পারে।
কারণ এই বিষয় কিন্তু বেশ কিছু দেখা যায় যে প্রশ্ন বিগত সালে এসেছে, যেমন এইভাবে থাকতে পারে যে ভাষার মূল উপকরণ কি, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে বাক্য। এছাড়া ভাষার ছাদ বলা হয় বাক্যকে। ভাষার ক্ষুদ্রতম একক এখানে রয়েছে। এছাড়া ভাষার মূল উপাদানও কিন্তু এখানে উত্তর হয় ধ্বনি। শব্দের মূল উপকরণকেও কিন্তু ধ্বনি বলা হয়ে থাকে। এছাড়া শব্দের ক্ষুদ্রতম একক যদি বলা হয়, ভাষার ক্ষুদ্রতম একক, শব্দের ক্ষুদ্রতম একক, এই দুটি কিন্তু উত্তর হবে ধ্বনি। এছাড়া ধ্বনি নির্দেশক চিহ্ন যদি বলে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে বর্ণ। এবং সর্বশেষ বাক্যের ক্ষুদ্রতম একক অথবা বাক্যের মূল উপকরণ, এইগুলোকে কিন্তু বলা হয় শব্দ। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, আপনারা সেভাবেই মূলত এই বিষয়টি বুঝে নেবেন। এরপরে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? আমরা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি অঘোষ এবং অল্প প্রাণ, অর্থাৎ প্রথমের যে দুই কলাম রয়েছে সেটি মূলত এখানে অঘোষ ধ্বনি, এবং অল্প প্রাণ মূলত যে প্রথমে যে বেজোর যে লাইন রয়েছে, অর্থাৎ ক, এরপরে গ, এইগুলোকে কিন্তু বলা হচ্ছে, এরপরে চ এবং বর্গের জ, এগুলোকে মূলত কিন্তু বলা হচ্ছে এখানে অঘোষ এবং অল্প প্রাণ। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। যৌগিক স্বর বলতে আসলে দুইটি এখানে বিষয় আসে, যেমন ওই, এটি মূলত ও প্লাস রস্বই, এই দুইটি যোগে মূলত ওই হয়েছে। এছাড়াও আরেকটি যৌগিক স্বরধ্বনি রয়েছে, যেমন ঔ, ঔ মূলত ও এবং রস্বও মিলে কিন্তু ঔ হয়েছে। সুতরাং ওই এবং ঔ, এই দুইটি ধ্বনিকেই মূলত বলা হয় যৌগিক স্বরধ্বনি। এরপরে যে প্রশ্নটি রয়েছে, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ঊষ্মধ্বনি কোনটি? এখানে ঊষ্মধ্বনি মূলত এখানে রয়েছে হ। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, ঊষ্মধ্বনি মূলত কিন্তু 4টি, যেমন তালিবস্য, পেটকাটা মূর্ধন্যস্ব, দন্তাস্ব এবং এখানে যে দেওয়া রয়েছে হ, এই 4টিকেই কিন্তু মূলত বলা হয় ঊষ্মধ্বনি। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালের? 1952 সালের। কোনটি শুদ্ধ বানান? ক এবং খ দুটোই হবে, সুতরাং মূল এবং মূলা। এখানে কিন্তু চলিত একটি রূপ এবং সাধু একটি রূপ, কিন্তু বানান হিসাবে দুটি মূলত শুদ্ধ হবে। শুদ্ধ বানান কোনটি? শিরশ্ছেদ। এখানে লক্ষ্য রাখতে হবে যে র কিন্তু শুধু একাই থাকবে, এখানে কিন্তু ওকার বা আকার হবে না। আর এই পরের যে রয়েছে সেখানে কিন্তু চয় ছ একার হবে, সুতরাং এই বানানটি হবে শিরশ্ছেদ। কোনটি শুদ্ধ বানান? দরিদ্রতা। এখানে অনেকে ভুল করে থাকে, যেমন এখানে লেখা হয় যে দরিদ্র, এখানে কিন্তু দরিদ্র ক নাম্বার যে অপশন রয়েছে, এখানে যদি লেখা থাকতো এরকম যে দারিদ্র, তাহলে কিন্তু এটি উত্তরটি সঠিক হতো। সেক্ষেত্রে দয় র ফেলা এবং জ ফেলা হতো। দারিদ্র বলা যায় কিন্তু দরিদ্র বলা যায় না। দরিদ্র বললে বলতে হবে যে দরিদ্রতা, এটি মূলত শুদ্ধ হবে। কোনটি শুদ্ধ? সমীচীন। এখানে লক্ষ্য রাখবেন ম এবং চ দুই ক্ষেত্রে কিন্তু দীর্ঘিকার হবে। সুনামের তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে কয়টি ভুল আছে? বাক্যটিতে মূলত 3টি ভুল রয়েছে। এখানে সাধারণত যে ভুলগুলো রয়েছে 3টি, সেটি আসলে বানানের ভুল। এখানে দেখুন সুনামি বানান, এখানে সুনামি বানান কিন্তু ময়ের ক্ষেত্রে দীর্ঘিকার রয়েছে, এখানে কিন্তু হবে ঋষিকার। এরপরে এখানে দেখুন যে তাণ্ডবে, এখানে কিন্তু তাণ্ডব বলা রয়েছে, অর্থাৎ এটি কিন্তু মূলত একটি ভুল বানান। এরপরে সর্বশেষে এখানে লেখা রয়েছে যে সর্বশান্ত, এখানে কিন্তু দন্তাস্ব হয়ে যাবে, এখানে কিন্তু দন্তাস্বয় বয় আকার হয়ে যাবে, এখানে কিন্তু তালিবস্য হবে না। সুতরাং এখানে কিন্তু 3টি ভুল রয়েছে। নিচের কোনটি শুদ্ধ বানান? এটি কিন্তু বহুল প্রচলিত একটি খুবই গুরুত্বপূর্ণ, বিগত পরীক্ষায় প্রায় এসে থাকে এই বানানটি। এটি হবে মুমূর্ষ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মাঝখানের যে ম, এটি কিন্তু দীর্ঘকার হবে। ভুল বানান কোনটি? ভুল বানান
এখানে ভুবন, এখানে ভ হুস্য হবে সঠিক বানান হলে। এরপরে রয়েছে কোনটি শুদ্ধ নয়। এখানে যে শব্দগুলো রয়েছে এর ভিতরে শুদ্ধ নয় মূলত এখানে যন্ত্রণা, কেননা যন্ত্রণা বানানোর ক্ষেত্রে কিন্তু এখানে দন্তান্ন হবে না, এক্ষেত্রে মধ্যাহ্ন হবে। সঠিক বানান নয় কোনটি? প্রাণী, এটিও কিন্তু মূলত নথ্যবিধানের একটি বানান। এখানেও কিন্তু প্রাণী বানান করতে দন্তান্ন নয় দীর্ঘী হবে না, এখানে মধ্যাহ্ন নয় দীর্ঘী হবে। কোনটি শুদ্ধ বানান? মন, মন কষ্ট, অর্থাৎ এখানে মনোকষ্টের ক্ষেত্রে কিন্তু মনোর পরে আপনার দিতে হবে এখানে বিসর্গ, তবেই কিন্তু এটি শুদ্ধ বানান হবে। কোন বানানটি শুদ্ধ? সত্য। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল। এখানে লক্ষ্য রাখতে হবে যে বর্গের জিও ডাবল হবে এবং তার সাথে ব যুক্ত হবে। কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্তশাসন। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বানান, এটি আপনারা খেয়াল রাখবেন। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ। নিচের কোনটি অশুদ্ধ? দোষী, নির্দোষী। এখানে মূলত হবে দোষী, নির্দোষ, নির্দোষী হবে না, সুতরাং এইখানে কিন্তু এই জন্য এটি অশুদ্ধ বলা হচ্ছে। সঠিক বানান কোনটি? কুসংস্কার। এখানে মূলত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে এটি এখানে দন্ত্যাস স হবে, তালিবস স হবে না। এরপরে রয়েছে 2 নাম্বার, এটি মূলত হবে উত্তর। এরপরে রয়েছে গ নাম্বার, এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু কয় দীর্ঘকার হয়েছে, সুতরাং এটি কিন্তু হবে না। এরপরে ঘ নাম্বার, এখানে দেখুন আবারও কিন্তু এখানে দন্ত্যাস স না দিয়ে তালিবস স দিয়েছে, সুতরাং উত্তর হবে খ নাম্বার, কুসংস্কার। নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী। লক্ষ্য রাখতে হবে এখানে দন্তান্ন এবং পেটকাটা মধ্যাহ্ন স যে রয়েছে এই দুটির ক্ষেত্রে কিন্তু দীর্ঘিকার হবে। কোনটি শুদ্ধ বানান? ইন্দ্রিয়। কোনটি শুদ্ধ বানান? নিশিথিনী, অর্থাৎ একবার ঋষিকার হবে আর একবার দীর্ঘিকার হবে, এই সিকোয়েন্সে মূলত এই বানানটি হবে নিশিথিনী। কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা। এটিও কিন্তু ওই সিকোয়েন্সে যে একবার ঋষিকার হবে তারপর দীর্ঘিকার হবে, এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এই বানানটিও সঠিক। কোনটি শুদ্ধ বানান? বিভীষিকা। দেখুন এই প্রশ্নগুলো কিন্তু প্রায় এসে থাকে, তো আপনারা অনেকেই কিন্তু বানান মুখস্থ করেন, পরীক্ষার হলে যে এই বিষয়গুলো কনফিউশনে থাকেন যে আসলে কোনটি আসলে সঠিক হবে, আপনারা 100% কনফার্মেশন হয়ে এটি আসলে পরীক্ষায় দাগাতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন যে কোনটি কিন্তু কোন সিকোয়েন্সে হচ্ছে, যেমন সমীচীন, এরপরে মনীষী, এই ক্ষেত্রে কিন্তু দুটির কিন্তু দীর্ঘিকার হচ্ছে। এবং দেখুন বিভীষিকা, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু যে প্রথমে ঋষিকার তারপরে দীর্ঘিকার, এই ধরনের একটি সিকোয়েন্স অনুযায়ী কিন্তু এই বানানগুলো হবে। নিচের কোনটি শুদ্ধ? সৌজন্য। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। এখানে যে শেষের যে বিষয়টি অর্থাৎ ইয় যুদ্ধক্ষয় আকার, এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোন বানানটি শুদ্ধ? দ্বন্দ্ব। শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? শির বিসর্গ যোগ ছেদ। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র, অর্থাৎ দুই ক্ষেত্রে এখানে রস্যই হবে, অর্থাৎ এখানে যে ঋষিকার রয়েছে এটিও মূলত রস্যই, আর প্লাসের পরে যে রস্যই রয়েছে এটিও কিন্তু ইকার হয়, অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু এখানে রস্যই হবে। জৈনিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? জন যোগ এক। প্রত্যাবর্তন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রতিযোগ আবর্তন। দুরবস্থা শব্দটির সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দু বিসর্গ যোগ অবস্থা। সদ্যনাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
সদ্য যোগ বিসর্গ যোগ জাত, সদ্য বিসর্গ যোগ জাত। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ আয়ন। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বাগ যোগ আড়ম্বর। এখানে লক্ষণীয় বিষয় যে কর নিচে কিন্তু এখানে হসন্ত হবে। প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রতিযোগ আবর্তন। অত্যন্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? অতিযোগ অন্ত। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? মনীষা। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ রত্ন যোগ আকর। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা। সিকি কোন ধরনের শব্দ? সিকি মূলত গণনাবাচক শব্দ। সপ্তাহ কোন ধরনের শব্দ? এটি উত্তর হবে পরিমাণবাচক। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আসলে আপনাদের কোনটি সংখ্যাবাচক, কোনটি পরিমাণবাচক, ক্রমবাচক, এই বিষয়গুলো কিন্তু ভালো করে লক্ষ্য করে আপনাদের উত্তর করতে হবে। যেমন যদি আসে এই ধরনের যে অঙ্কবাচক, এটি আসলে যে এক আমরা লিখি সেটি হবে 1 2 3 এইটা। আবার যদি আসে পরিমাণবাচক এই ক্ষেত্রে কী হবে? পরিমাণ অথবা সংখ্যাবাচক সংখ্যা, সেক্ষেত্রে সরি আমি এখানে ভুল বললাম, যে অঙ্কবাচক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু 1 2 3 আমরা যে লিখি সেটি হবে। এরপরে পরিমাণবাচক অথবা সংখ্যাবাচক যদি বলে, তাহলে আমরা যে কথায় লিখি এ ক 1 দয় হুস্যু রস্বই 2 তয় হিস্যি দন্তান্ন 3, এগুলোকে কিন্তু বলে সাধারণত পরিমাণ বা সংখ্যাবাচক সংখ্যা। এরপরে যদি আসে যে ক্রম বা পূরণবাচক সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু এখানে বলতে হবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই বিষয়টিকে কিন্তু সাধারণত বোঝায়। এরপরে আসে যে অনেক সময় যে তারিখবাচক সংখ্যা কোনগুলো, যেমন পহেলা, দোসরা, তেসরা। এছাড়াও রোমান সংখ্যা আমরা ব্যবহার করে থাকি, যেমন আয়ের মতো আমরা দিয়ে থাকি, ডাবল আয়ের মতো দিয়ে থাকি, ভি মানে এখানে 5, এই তখন আমরা জেনে থাকি। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব সচেতনার সাথে এটি কিন্তু পূরণ করতে হবে, যে কোনটি আসে এখানে কিন্তু ভুল করা যাবে না। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে তৃতীয় কোন জাতীয় বিশেষণ? তৃতীয় সাধারণত এখানে পূরণবাচক বিশেষণ। নিচের কোনটি গণনাবাচক শব্দ? 20। পহেলা কোন ধরনের শব্দ? তারিখবাচক শব্দ। তো আজকের মতো এই ছিল ব্যাকরণের প্রথম পর্বের সাজেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই পরবর্তী বিষয়ভিত্তিক সাজেশন মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।